হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মৃত্তিকা এই অধ্যায়ের মৃত্তিকার ধর্ম নিয়ে আলোচনা করব। তো মৃত্তিকার ধর্ম কি? প্রকৃতির একটি মূল্যবান উপাদান হলো মৃত্তিকা। তো মৃত্তিকা ভৌত, রাসায়নিক ও জৈবিক ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে শিলাচূর্ণের সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়ে কিন্তু এই মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। তো মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া জটিল হলেও ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে যখন তৈরি হয় তখন মৃত্তিকার মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয়ে থাকে মৃত্তিকার ধর্ম। যেমন মৃত্তিকার রং, মৃত্তিকার গঠন, সচ্ছিদ্রতা, জল ধারণ ক্ষমতা, গভীরতা, অম্লতা, ক্ষারকীয়তা প্রভৃতি হলো মৃত্তিকার এক একটি বৈশিষ্ট্য তথা ধর্ম। বেশ, এই মৃত্তিকার ধর্মকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম। আজকে ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। তো ভৌত ধর্ম কি? নানা ধরনের জটিল ক্রিয়া বিক্রিয়ার মধ্য দিয়ে মৃত্তিকার মধ্যে যেসব বৈশিষ্ট্য সৃষ্টি হয় সেগুলি যখন চোখে দেখে চিহ্নিত করা যায় বা অনুভব করা যায় তখন সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয়ে থাকে মৃত্তিকার ভৌত ধর্ম। এক নম্বর দেখো, মৃত্তিকার গঠন। মৃত্তিকার গঠন কি? মৃত্তিকার গঠন বলতে একটা নির্দিষ্ট মৃত্তিকায় বালি, পলি ও কাদার অনুপাতকেই কিন্তু বোঝায়, যা সেই মৃত্তিকার স্থূলতা বা সূক্ষ্মতাকে নির্দেশ করে। তাহলে মৃত্তিকার গঠন কি? মৃত্তিকার গঠন হলো বালি, পলি ও কাদার অনুপাত। বালি, পলি ও কাদার অনুপাতকে বলা হয়ে থাকে মৃত্তিকার গঠন। এই গঠন অনুসারে মৃত্তিকাকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। যেমন পলি মৃত্তিকা, এঁটেল মৃত্তিকা, বেলে মৃত্তিকা ও দোআঁশ মৃত্তিকা। এই চারটি ভাগে ভাগ করা যায় মৃত্তিকার গঠনকে। বেশ, এখন আমরা দেখে নেব মৃত্তিকার গঠন। মৃত্তিকার গঠন কি? মৃত্তিকার মধ্যে এই যে বালি, পলি ও কাদার কণাগুলি থাকে সেগুলি কিন্তু আলাদা আলাদাভাবে থাকে না, তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বা সংযুক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি গঠন করে। এই যে গুটি গঠন করে এই গুটিগুলোকে বলা হয় পেড। এই একাধিক পেড অর্থাৎ একটা পেড একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে জ্যামিতিক আকার বিন্যাস সৃষ্টি করে বা গঠন করে তাকেই বলা হয়ে থাকে মৃত্তিকার গঠন। বা অন্যভাবে বলা যেতে পারে মৃত্তিকার মধ্যে উপস্থিত বালি, পলি ও কাদাকণার পারস্পরিক সজ্জারীতির মাধ্যমে যে বিন্যাস ফুটে ওঠে সেই বিন্যাসকে বলা হয়ে থাকে মৃত্তিকার গঠন। তো এই মৃত্তিকার গঠনকে আকৃতি তারতম্য অনুসারে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক নম্বর হলো সাধারণ গঠন, দুই নম্বর দেখো বৃহৎ আকার গঠন, তিন নম্বর যৌগিক গঠন। এই তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে মৃত্তিকার গঠনকে। বেশ, নেক্সট পয়েন্ট দেখো মৃত্তিকার স্বচ্ছিদ্রতা। মৃত্তিকার স্বচ্ছিদ্রতা বলতে বোঝায় মৃত্তিকার মধ্যে যে গ্যাপ থাকে, যে রন্ধ্র বা ফাঁকা স্থান থাকে যার মধ্য দিয়ে বায়ু, জল ও উত্তাপ অনায়াসে চলাচল করতে পারে এই গ্যাপগুলোর মধ্য দিয়ে। এই স্বচ্ছিদ্রতার বা রন্ধ্র বা ফাঁকা স্থানের মাধ্যমে মৃত্তিকার যে বৈশিষ্ট্য বা ধর্ম প্রকাশিত হয় তাকেই বলা হয়ে থাকে মৃত্তিকার স্বচ্ছিদ্রতা। তাই মৃত্তিকার স্বচ্ছিদ্রতা বলতে মৃত্তিকার মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপকেই বলা হয়ে থাকে মৃত্তিকার স্বচ্ছিদ্রতা। এই স্বচ্ছিদ্রতার উপর কিন্তু মৃত্তিকার
জল, বায়ু, তাপের প্রবেশতা নির্ভর করে। বেশ, নেক্সট পয়েন্ট দেখো, মৃত্তিকার রং। মৃত্তিকার যে বিভিন্ন ধরনের রং হয়ে থাকে, কালো, লাল, ধূসর, সাদা, এই রঙগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু মৃত্তিকার শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। অর্থাৎ এ, বি, সি এই ধরনের যে মৃত্তিকার শ্রেণী বিভাগ, এক একটা স্তর, সেই স্তরগুলি শ্রেণীবিভাগ করা হয়ে থাকে মৃত্তিকার রঙের উপর নির্ভর করে। বেশ, তো এই রঙের মাধ্যমে কিন্তু এক একটা হরাইজন বা স্তরকে চিনতে পারা যায়। পরের পয়েন্টটি দেখো, মৃত্তিকার গভীরতা। তো মৃত্তিকার গভীরতা কি? মৃত্তিকার গভীরতা কোথাও বেশি হয়ে থাকে, আবার কোথাও কম হয়ে থাকে। মৃত্তিকার গভীরতা সব থেকে বেশি হয়ে থাকে সমভূমি অঞ্চলে। তার জন্য সেই সমভূমি অঞ্চলে মৃত্তিকা হয়ে থাকে উর্বর প্রকৃতি। আবার পার্বত্য অঞ্চলে ঢালু জমিতে মৃত্তিকার গভীরতা অনেক কম হয়ে থাকে। তার জন্য পার্বত্য অঞ্চলের মৃত্তিকার উর্বরতা খুবই কম হয়ে থাকে। তাহলে মৃত্তিকার গভীরতার উপরেও কিন্তু নির্ভর করে মৃত্তিকার উর্বরতা ও অনুর্বরতা। বেশ, পরের পয়েন্টে দেখো, মৃত্তিকার আর্দ্রতা। মৃত্তিকার মধ্যে যে গ্যাপ থাকে, সেই গ্যাপের মধ্যে কিন্তু জল থাকে। এই যে মৃত্তিকার গ্যাপের মধ্যে জল যখন উপস্থিত থাকে, তখন মৃত্তিকাকে আর্দ্র করে ফেলে। এটিকেই বলা হয়ে থাকে মৃত্তিকার আর্দ্রতা। তো এই আর্দ্রতার পরিমাণ কম হবে না বেশি হবে, সেটি নির্ভর করে মৃত্তিকার উপস্থিত বালি, পলি ও কাদাকণার পরিমাণের উপর। যেমন মৃত্তিকার লবণের পরিমাণ বেশি হলে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কমে যায়। আবার মৃত্তিকা যদি বেলে মাটি হয়, ছিদ্রগুলি যদি বড় হয়, তাহলে অনুশ্রবণ প্রক্রিয়ার মধ্য দিয়ে জল নিচের দিকে চলে যায়। তার ফলে কিন্তু মৃত্তিকার আর্দ্রতার পরিমাণ কমে যায়। আবার দোআঁশ মাটি ও পলিমাটি ছিদ্রগুলি মাঝারি হওয়ার জন্য জল কিন্তু ধরে রাখতে সক্ষম হয়, অর্থাৎ মৃত্তিকা আর্দ্রতা বেশি থাকে। বেশ, পরের পয়েন্টে দেখো, মৃত্তিকার ঢাল। মৃত্তিকার ঢাল কম হলে ওই স্থানে মৃত্তিকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। যেমন মৃত্তিকার ঢাল যদি বেশি হয়, তাহলে সেখানকার আবহবিকার প্রাপ্ত পদার্থগুলো এক স্থান থেকে অন্যত্র অপসারিত হয়ে যায়। তার ফলেই কিন্তু সেই স্থানে মৃত্তিকার গঠন প্রক্রিয়া সুসম্পন্ন হয় না। কিন্তু মৃত্তিকার ঢাল যদি কম হয়, সেই স্থানে মৃত্তিকার গঠন প্রক্রিয়া সুসম্পন্ন হয়ে থাকে। পরের পয়েন্টটি দেখো, মৃত্তিকার জল ধারণ ক্ষমতা। মৃত্তিকার জল ধারণ ক্ষমতা একটি নির্দিষ্ট আয়তনের মৃত্তিকা যে পরিমাণ জল তার নিজের মধ্যে ধরে রাখতে পারে, সেই পরিমাণকেই বলা হয়ে থাকে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা। যেমন মৃত্তিকা সছিদ্র প্রকৃতি হলে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম হয়। আবার অন্যদিকে মৃত্তিকার মধ্যে ফাঁকা স্থান যদি কম থাকে, তাহলে মাটিতে অধিক পরিমাণে জল আটকে থাকে, অর্থাৎ জল ধারণ ক্ষমতা বেশি হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো, মৃত্তিকার সংকোচন ও প্রসারণ ক্ষমতা। মৃত্তিকার সংকোচন ও প্রসারণ মৃত্তিকার একটি অন্যতম ভৌত ধর্ম। অধিক তাপমাত্রায় মৃত্তিকা যখন শুকিয়ে যায়, তখন মৃত্তিকা সংকুচিত হয়। আবার এই মৃত্তিকার মধ্যে জল যখন প্রবেশ করে, তখন মৃত্তিকা আয়তনে বৃদ্ধি পায় বা প্রসারণ ঘটে থাকে। তো এইভাবে মৃত্তিকার শুকিয়ে গিয়ে সংকোচন এবং ভিজে গিয়ে যে প্রসারণ হয়, একেই বলে মৃত্তিকার সংকোচন ও প্রসারণ ক্ষমতা। যেমন কাদামাটি শুকিয়ে গেলে তা সংকুচিত হয়, কিন্তু ওই মাটি জলে যখন সিক্ত হয়, তখন কাদা কণাগুলি ফুলে গিয়ে প্রসারিত হয়ে ওঠে। বেশ, তো এখানে একটি প্রশ্ন আসে, গিলগাই মৃত্তিকা কি? তো এখানে দেখো, কৃষ্ণ মৃত্তিকা জলে সিক্ত হলে এর কাদা কণাগুলি এতটাই ফুলে ওঠে যে মৃত্তিকার
উপরিভাগে উঁচু নিচু বন্ধুর ভূমিভাগের সৃষ্টি হয়, একেই বলে গিলগাদ মৃত্তিকা। বেশ, পরের পয়েন্টটি দেখো, মৃত্তিকার তাপমাত্রা। মৃত্তিকার তাপমাত্রা বহুলাংশে সূর্যরশ্মির পরিমাণের উপর নির্ভর করে। তাছাড়াও মৃত্তিকার জৈব পদার্থের বিয়োজন, মৃত্তিকার ঢাল, রং, মৃত্তিকার জলের পরিমাণ ইত্যাদির উপরেও কিন্তু নির্ভর করে থাকে এই মৃত্তিকার তাপমাত্রা। বেশ, নেক্সট পয়েন্ট, মৃত্তিকার বায়ু ও বায়ু চলাচল। মৃত্তিকার ফাঁকা স্থানগুলি সাধারণত বায়ু দ্বারা পূর্ণ হয়ে থাকে, তো একেই বলা হয়ে থাকে মৃত্তিকার বায়ু। আবার বায়ুমণ্ডল থেকে মৃত্তিকায় এবং মৃত্তিকা থেকে বায়ুমণ্ডলে বায়ুর চলনকেই বলা হয় বায়ু চলাচল। বেশ, নেক্সট পয়েন্ট দেখো, মৃত্তিকার সংশক্তি ও আসঞ্জন বল। মৃত্তিকায় থাকা কাদার যে কণাগুলি রয়েছে, সেই কাদা কণাগুলি একে অপরের সঙ্গে যখন আকর্ষণ করে ধরে রাখার প্রবণতা বা ক্ষমতা থাকে, সেই ধরে রাখার প্রবণতা বা ক্ষমতাকেই বলা হয়ে থাকে মৃত্তিকার সংশক্তি বল। তাহলে মৃত্তিকার সংশক্তি বল কি? মৃত্তিকার কাদা কণাগুলি যখন একে অপরের সঙ্গে আকর্ষণের মাধ্যমে ধরে রাখে, তখন সেই ধরে রাখার ক্ষমতাকে বলা হয়ে থাকে মৃত্তিকার সংশক্তি বল। এখন দেখে নাও আসঞ্জন বল কি। আসঞ্জন বল হলো মৃত্তিকার এই উপরি পৃষ্ঠে জল লেগে থাকার যে প্রবণতা বা ক্ষমতা থাকে, তাকেই বলা হয়ে থাকে আসঞ্জন বল। অর্থাৎ যে বলের দ্বারা মৃত্তিকার উপরি অংশে জল আবদ্ধ থাকে বা লেগে থাকে, সেই বলকেই বলা হয়ে থাকে আসঞ্জন বল। এই আসঞ্জন এবং এই সংশক্তি, এই দুই বলের জন্যই কিন্তু ভৌমজল মৃত্তিকার গভীর অংশ থেকে কৈশিক জলরূপে ছিদ্র বা রন্ধ্র দিয়ে এই নিচে থেকে উপরের দিকে উঠে আসে। বেশ, এই 12টি ভৌত ধর্ম ছাড়াও আরও কতগুলো ভৌত ধর্ম রয়েছে, যেমন মৃত্তিকার নমনীয়তা, মৃত্তিকার ঘনত্ব, মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব, মৃত্তিকার কর্ষণযোগ্যতা প্রভৃতি হলো মৃত্তিকার অন্যতম ভৌত ধর্ম। বেশ, ক্লাস কেমন লাগছে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে জানিও। ভালো যদি লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে আজকে ক্লাসটি শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।